নমস্কার। চলুন মোটামুটি Q3 FY26 এর আর্নিং সিজন মোটামুটি শেষ হয়ে গেছে। মানে আমার আমি যতগুলো সেক্টর আমি ট্র্যাক করি মোটামুটি সব সেক্টরেরই রেজাল্ট চলে এসছে। আমরা এখন দেখব এই মুহূর্তে স্টক মার্কেটে বেস্ট অপরচুনিটি কোন কোন সেক্টরে কোন কোন স্টকের মধ্যে আছে, মানে একদম বেস্ট স্টক বলতে পারেন আর কি। গতকাল আমি একটা পার্ট 1 করেছিলাম, মানে একটি ভিডিওতে সমস্ত সেক্টর বা সমস্ত স্টক নিয়ে আলোচনা করা মুশকিল। গতকালের ভিডিওতে আমি কিছু বেস্ট সেক্টরের বেস্ট অপরচুনিটি আলোচনা করেছিলাম। আজকে বাকি যেগুলো আছে সেক্টরগুলোর মধ্যে যেগুলো বেস্ট অপরচুনিটি, মানে এই মুহূর্তে মার্কেটে বেস্ট অপরচুনিটি স্টক, বেস্ট ডিলস, সেটা নিয়ে আজকে বাকি স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এটা পার্ট 2 বলতে পারেন। আগে বলি এটা কিন্তু কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নয়, জাস্ট পিওর বলতে পারেন একটা এডুকেশনাল পারপাস ভিডিও। আজকে আমি যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করবো, সবার প্রথম হচ্ছে এনবিএফসি স্পেস, ফিনান্সিয়াল পেস, নন ব্যাংকিং ফিনান্সিয়াল। এবার যদি পুরো ফিনান্সিয়াল সেক্টরে দেখেন, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু সব থেকে ক্রিটিক্যাল সেক্টর, সব থেকে ডিফিকাল্ট সেক্টর হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর। যদি পুরো ফিনান্সিয়াল সেক্টরটা দেখেন, যত হাউজিং ফিনান্স কোম্পানিকে দেখবেন, প্রত্যেকটা হাউজিং ফিনান্স কোম্পানি, যেগুলো বেস্ট হাউজিং ফিনান্স কোম্পানি, ইন্ডিয়া শেল্টার বলুন, অ্যাপটাস ভ্যালু বলুন বা হোম ফার্স্ট বলুন, প্রত্যেকে কিন্তু দেখবেন গ্রোথ স্লো ডাউন হচ্ছে। আপনি লাস্ট দুটো কোয়ার্টার থেকে দেখেন, Q1, Q2, Q3, প্রত্যেক কিন্তু লোন বুক গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। আর কি হচ্ছে, ডিসবার্সমেন্ট গ্রোথ কিন্তু কমে যাচ্ছে। মানে প্রত্যেকটা কোম্পানি একটু স্ট্রেসের মধ্যে আছে। আমরা এদের প্রত্যেকের একটু অ্যাসেট কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, গ্রস এনপিএ, নেট এনপিএ। যেরকম গত বছর কি ছিল, FY25টা দেখবেন মাইক্রো ফিন্যান্স সেক্টরে খুব খারাপ সময় ছিল, রুরাল ইকোনমি ডিস্টার্ব হয়ে গিয়েছিল, কোনো জায়গায় অনেক বন্যা হয়ে গেছিল, কি প্রবলেম হয়ে গেছিল, এতে কি হয়েছিল, প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছে। রুরাল ইকোনমি ডিস্টার্ব হলেই মাইক্রো ফিন্যান্স কোম্পানি স্ট্রাগল করে। প্রত্যেকটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, লোন বুক গ্রোথ চলে গিয়েছিল, ডিসবার্সমেন্ট গ্রোথ ছিল না। সেই মাইক্রো ফিন্যান্স থেকে সেই এফেক্টটা চলে আসলো কোথায়, এমএসএমই কোম্পানিগুলোতে, ইন্ডিয়া শেল্টার, যেগুলো এমএসএমই রয়েছে, যেমন 5 স্টার বিজনেস বা এইচডিএফসি ফিনান্স। তারপরে এখন ধরুন এমএসএমই থেকে হিটটা চলে এসছে কোথায়, হাউজিং ফিনান্স কোম্পানিগুলোতে। এখন তো হাউজিং ফিনান্সের উপর স্টেজ চলে আসছে। সেই ইন্ডিয়া শেল্টারে আপনি কনকল দেখেন তাহলে বুঝতে পারবেন, হোম ফার্স্টে কনকল বললে বুঝতে পারবেন, কিন্তু প্রত্যেকের অ্যাসেট কোয়ালিটি কিন্তু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। অ্যাসেট কোয়ালিটি মানে গ্রস এনপিএ, নেট এনপিএ, 30+ ডিপিডি। তার মানে কি এখন কিন্তু যেটা গত বছর ছিল FY24 এর শেষের থেকে শুরু হয়ে একদম পুরো FY25টা দেখবেন মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। প্রত্যেকের লোন বুক গ্রোথ চলে গেছে, অ্যাসেট কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছিল, গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট, প্রত্যেকের ডিসবার্সমেন্ট গ্রোথ চলে গিয়েছিল। তারপরে খারাপ হলো কাদের অবস্থা, এমএসএমই জাস্ট ফিনান্স রয়েছে, 5 স্টার বিজনেস। এখন দেখুন পুরো স্টেজ চলে আসছে, এখন কিছুটা স্টেজ চলে আসছে এর মধ্যে হাউজিং ফিনান্সের মধ্যে চলে আসছে। যদি হাউজিং ফিনান্স একটা সিকিউরড লোন বুক, তবুও দেখবেন হাউজিং ফিনান্স কোম্পানিগুলোরও কিন্তু অ্যাসেট কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে। আর আপনি যদি ফিনান্স কোম্পানি, সবসময় ফিনান্স কোম্পানি খুব ক্রিটিক্যাল। একটা ফিনান্স কোম্পানির, যে কোনো ফিনান্সিয়াল স্টক, যে কোনো ফিনান্সিয়াল কোম্পানির যখন ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাবে, সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ডিসবার্সমেন্ট গ্রোথ, মানে নিউ লোন বুক গ্রোথ। যখনই একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমতে থাকবে, আগে 30% ছিল আগের কোয়ার্টারে, তারপরে 28% হলো, তারপরে 25% হলো, যখন ডিসবার্সমেন্ট গ্রোথ কমতে থাকবে তখনই বুঝতে হবে কোম্পানির কালেকশন এফিসিয়েন্সিতে প্রবলেম হচ্ছে, মানে গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট বেড়ে যাচ্ছে। এই দুটো প্যারামিটার কিন্তু একে অপরের সঙ্গে জড়িত, অ্যাসেট কোয়ালিটি প্লাস ডিসবার্সমেন্ট গ্রোথ। যদি অ্যাসেট কোয়ালিটি খারাপ হতে থাকে তাহলে কোম্পানির কি হবে, ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাবে, মানে নিউ লোন বুক গ্রোথ কমে যাবে। আর ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে কোম্পানি বুঝতে পারছে যে আমাদের লোনের কালেকশন এফিসিয়েন্সিতে প্রবলেম হচ্ছে, আমার সেই কোম্পানি কিন্তু ইন ফিউচারে অ্যাসেট কোয়ালিটি আরো খারাপ হয়ে যাবে। মানে অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাবে মানে ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাবে, আর ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে ইন ফিউচারে কিন্তু অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাবে। একটা কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কখন কমাবে, মানে নতুন লোন বুক গ্রোথ কখন কমাবে, যখন কোম্পানি কনফিডেন্স পাবে না, মানে দেখবে তার লোনের কিস্তি ঠিক মতো কালেকশন হচ্ছে না, কালেকশন এফিসিয়েন্সিতে প্রবলেম হয়ে যাচ্ছে, 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কোম্পানির নিউ লোন বুক গ্রোথটা কমিয়ে দেবে।
এটা যে কোনো এনবিএফসির অ্যালার্মিং সিমটম, যখনই তার ডিসবার্সমেন্ট গ্রোথটা কমতে থাকবে ধীরে ধীরে। যেটা গত বছর হয়েছিল মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো, তখন ডিসবার্সমেন্ট গ্রোথ একদম নেগেটিভ হয়ে চলে এসেছিল। কারণ এমএসএমই কোম্পানিগুলো তখন 5 স্টার বিজনেস সেম ঘটনা ঘটলো, এবং ওদের হাউজিং ফিন্যান্সে চলছে, প্রত্যেকের ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাচ্ছে। ইন্ডিয়া শেল্টার বলুন, হোম ফার্স্ট বলুন, অ্যাপটাস ভ্যালু বলুন। আর ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে প্রেশার চলে এসছে, অ্যাসেট কোয়ালিটি, ক্রেডিট কস্ট। আর এনবিএফসিতে আপনাকে খুব ক্রিটিক্যাল হতে হবে। এনবিএফসি কোম্পানি হয়তো খুব ভালো ছিল লাস্ট 2 বছর 3 বছর, দুর্দান্ত অ্যাসেট কোয়ালিটি ছিল, দুর্দান্ত লোন বুক গ্রোথ ছিল, যখনই কোনো কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাবে, কোম্পানির গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাবে না, তখন কিন্তু সেই স্টক থেকে পয়সা ইনকাম করা খুব মুশকিল হয়ে যাবে। এনবিএফসির সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট, ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া হচ্ছে এনবিএফসি স্টকের ক্ষেত্রে সব থেকে মাইনাস পয়েন্ট। ডিসবার্সমেন্ট গ্রোথ কমে যাওয়া মানে কি, কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে, কোম্পানির কনফিডেন্স না, এই জন্য কোম্পানির নিউ লোন বুক গ্রোথ কমিয়ে দিচ্ছে, মানে হট করে সহজে লোন দিতে যাচ্ছে না। তার মানে কোম্পানির কনফিডেন্স কমে গেছে। কারণটা কি, কোম্পানির অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে যাচ্ছে, 30+ ডিপিডি বেড়ে যাচ্ছে। এই দেখুন গত বছর মাইক্রোফিন্যান্স খারাপ ছিল, এখন মাইক্রোফিন্যান্স গুলো ধীরে ধীরে কাম ব্যাক করছে। মাইক্রোফিন্যান্স থেকে আজ চলে এসছে কোথায়, এমএসএই ফিন্যান্সে। এমএসএই ফিন্যান্স থেকে গুজরাট আমার স্টেজ চলে আসছে হাউজিং ফিন্যান্স। বুঝে গেল কিভাবে সাইকেলটা ঘুরছে। আমাদের সবসময় এনবিএফসি স্টক সিলেকশন সব থেকে দুটো প্যারামিটার মাথায় রাখতে হবে, ডিসবার্সমেন্ট গ্রোথ আর হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, 30+ ডিপিডি, গ্রস এনপিএ, নেট এনপিএ। আপনি পুরো এনবিএফসি সেক্টরে দেখুন, আমি প্রথম যে স্টকটির কথা বলবো, মানে এই কোম্পানিটাকে দেখুন, লাস্ট যদি আপনি 5-6টি কোয়ার্টার দেখেন, আমরা পুরো ফিনান্সিয়াল স্পেসে সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে, বেস্ট স্টক বলতে পারেন। অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত, প্রত্যেকটা কোয়ার্টারের অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, ক্রেডিট কস্ট বেটার হচ্ছে, ওপেক্স টু মানে খরচা কমে যাচ্ছে, এদের ইল বেড়ে যাচ্ছে, স্প্রেড বেড়ে যাচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে। মানে একটা ফিনান্সিয়াল কোম্পানি 10টা পয়েন্ট থাকে, একদম 10 on 10 কোম্পানি এই মুহূর্তে, সেটা হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। লাস্ট প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন 4টি 5টি 6টি করে 35%, 40%, 45% করে কিন্তু লোন বুক গ্রোথ করে যাচ্ছে। আমাদের সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট ক্যাপ্রি গ্লোবাল বলছে, এনবিএফসি স্টকে দেখতে হবে আপনাকে ডিসবার্সমেন্ট গ্রোথ, যে কোম্পানি ডিসবার্সমেন্ট গ্রোথ কোন লেভেলে হচ্ছে। যদি আপনি ডিসবার্সমেন্ট গ্রোথ দেখেন, Q1 এ দেখুন এবছর Q1 FY26 এর ক্যাপ্রি গ্লোবালের ডিসবার্সমেন্ট গ্রোথ 50% এর উপরে, Q2 তে দেখুন 60% এর উপরে, এবারে Q3 তে 87% ডিসবার্সমেন্ট গ্রোথ হয়েছে, মানে নিউ লোন বুক গ্রোথ। তাহলে বুঝতে পারছেন কোম্পানি 50%, 60%, 80% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে। আর টোটাল নিউ লোন বুক গ্রোথ, ডিসবার্সমেন্ট গ্রোথ, আর এউএম গ্রোথ দেখুন এদের 40%, 45% নন স্টপ করে যাচ্ছে। সঙ্গে দেখুন গ্রস এনপিএ, নেট এনপিএ লাগাতার গ্রুপ করে যাচ্ছে, লাগাতার কমে যাচ্ছে, খরচা কমে যাচ্ছে, ওপেক্স কমে যাচ্ছে, কস্ট অফ বড়োইং কমে যাচ্ছে এভরি কোয়ার্টারে, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে, কোম্পানির ইল বেড়ে যাচ্ছে, স্প্রেড বেড়ে যাচ্ছে। মানে একটা ফিনান্সিয়াল কোম্পানির মধ্যে যা যা ক্রাইটেরিয়া থাকা দরকার, প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু আমার ক্যাপ্রি গ্লোবালের মধ্যে আছে। আপনি যদি পুরো ফিনান্সিয়াল স্পেসে যদি দেখেন, আমরা ক্যাপ্রি গ্লোবাল টপ কোম্পানির মধ্যে একটা 40%, 45% লোন বুক গ্রোথ, 50%, 60%, 80% ডিসবার্সমেন্ট গ্রোথ, নিউ লোন বুক গ্রোথ হচ্ছে। অ্যাসেট কোয়ালিটি রক সলিড যদি বলেন, কস্ট অফ বড়োইং কমে যাচ্ছে, ক্রেডিট কস্ট কন্টিনিউ কমে যাচ্ছে। আর লাস্ট 2 বছর থেকে দেখুন কোম্পানি এভরি কোয়ার্টারে মোর দ্যান 35% করে গ্রোথ করে যাচ্ছে। আপনি কোম্পানির গাইডেন্স দেখেন, কোম্পানির এই মুহূর্তে টোটাল লোন বুক হচ্ছে 30,000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কে দিয়েছে FY20, মানে নেক্সট 2 বছরে এদের লোন বুক হয়ে যাবে মোটামুটি 55,000 কোটি টাকা। আগে কোম্পানি কি গাইডেন্স দিয়েছিল যে FY28 এ এদের লোন বুক হবে 50,000 কোটি টাকা, এবং সেই গাইডেন্সটাকে বাড়িয়ে করে দিয়েছে 55,000 কোটি টাকা। আমরা নেক্সট 2 বছরে মোটামুটি 35% লোন বুক গ্রোথ করতে এদের কোনো অসুবিধা হবে না। সাথে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। ক্যাপ্রি গ্লোবালের ক্ষেত্রে গোল্ড লোন বুকটা হচ্ছে এদের মেন টার্নিং পয়েন্ট। লাস্ট 2 বছর থেকে যেভাবে গোল্ড লোনের ব্রাঞ্চ এক্সপ্যান্ড করেছে, এদের কিন্তু মানে লোন বুকের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গোল্ড লোন বুক, গোল্ড লেন্ডিং। এক্ষেত্রে পুরো সিকিউরড লেন্ডিং, তার মধ্যে গোল্ড লেন্ডিং এর সব থেকে হাইয়েস্ট ইন্টারেস্ট পায়, ইল্ড এটা চার্জ করতে পারে। এই জন্য ক্যাপ্রি গ্লোবালকে দেখুন 35%, 40%, 45% করে গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কিন্তু এরা দুর্দান্ত অপারেটিং লেভারেজও পাচ্ছে।
তারপরে আপনি এখন নেক্সট যদি 2 বছর দেখেন ক্যাপিটাল গ্লোবাল গাইডেন্স ওয়াইজ মিনিমাম 35% গ্রোথ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, লোন বুক গ্রোথ সঙ্গে অপারেটিং লেভারেজ পেয়ে যাচ্ছেন, মানে 40%, 45%, 50% প্যাট করতে কিন্তু কোম্পানির খুব একটা অসুবিধা হবে না। আর প্রাইস টু বুক কত? একদম কম। প্রাইস টু বুক মাত্র ক্যাপিটাল গ্লোবাল 2.4। প্রাইস টু বুক 2.4 এ একটা 35 থেকে 40% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, সাথে অপারেটিং লেভারেজ। ক্যাপিটাল গ্লোবাল কিন্তু এনবিএফসি সেক্টরের ক্ষেত্রে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ডিল ক্যাপ্রি গ্লোবাল। এরপরে যে কোম্পানিটার কথা বলা হচ্ছে পুনাওয়ালা ফিনকর্প। আপনি যদি পুনাওয়ালা ফিনকর্পকে দেখেন, মোটামুটি লাস্ট 4-5 বছর থেকে যে কোম্পানি 3-4 বছর থেকে দেখেন মোটামুটি 40%, 50%, 60% লোন বুক গ্রোথ করে যাচ্ছে। এদের পার্সোনাল লোন বুক, গোল্ড লোন, এডুকেশন লোন, এদের ডাইভার্সিফাইড লোন বুক বলতে পারেন, পুরো ডাইভার্সিফাইড একটা এনবিএফসি কোম্পানি। এই কোম্পানির সমস্যা ছিল হচ্ছে FY24 FY24 থেকে FY25 এই পিরিয়ডটা থেকে ছিল কোম্পানি পার্সোনাল লোনের দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছিল, 50%, 40%, 60% করে এরা পার্সোনাল লোন বুক গ্রোথ করছিল। এত হারে এত স্পিডে এরা পার্সোনাল লোন বুক গ্রোথ করছে, মানে সবাইকে ডেকে ডেকে এরা পার্সোনাল লোন দিচ্ছিল, যার ফলে কি হচ্ছিল কোম্পানির FY24 এসে কি হলো, কোম্পানির পার্সোনাল লোন বুকে কি হলো, এদের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেল, মানে লোনের কালেকশন এফিসিয়েন্সি কমে গেল, প্রচুর কিস্তি ডিউ পড়ে গেল, যার ফলে কোম্পানি কি করতে হয়েছিল FY25 পুরো লস দেখাতে হয়েছিল কোম্পানি। সবাই অবাক হয়ে গেছিল, এত দুর্দান্ত একটা কোম্পানি 40%, 50% করে গ্রোথ করে যাচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে, ডাইভার্সিফাইড লোন বুক, যদি পার্সোনাল লোন বুকটাকে বাড়াতে বাড়াতে কোম্পানি এমন পার্সোনাল বুক বাড়িয়ে ফেলেছিল যার ফলে পুরো কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ডিস্টার্ব হয়ে গেছে, যার ফলে FY25 কোম্পানিকে প্রচুর প্রভিশন করতে হয়েছিল, প্রচুর লস দেখাতে হয়েছিল। তার কারণটা কি, এদের প্রচুর কালেকশন, প্রচুর লোন এদের ডুবে গেছিল, যার ফলে কোম্পানি FY25 পুরো লস হয়ে গেছিল। তারপরে কোম্পানি কি করেছে, এদের পুরো ম্যানেজমেন্টকে চেঞ্জ করে এরা কিন্তু পার্সোনাল লোনটাকে কমিয়ে কমিয়ে এখন কিন্তু এরা পুরো ডাইভার্সিফাইড করে দিয়েছে, গোল্ড লোন থেকে শুরু করে হাউজিং লোন, MSME লোন, পার্সোনাল লোন, সমস্ত লোন বুকটাকে ডাইভার্ট করে দিয়েছে। এই যে পার্সোনাল লোন দিতে, সেই পার্সোনাল লোন বুকটা এখন তারা পুরো একদম পুরো কমিয়ে দিয়েছে। এখন শুধু কাস্টমার দেখে দেখে লোন দিচ্ছেন, যাদের ক্রেডিট স্কোর খুব ভালো, যাদের এর আগে কোনো বাজে রেকর্ড নেই, খুব বেছে বেছে এখন পার্সোনাল লোন দিচ্ছে। তারপর দেখুন পুনাওয়ালা ফিনকর্প যে কামব্যাক করা শুরু করেছে, আপনি লাস্ট 3-4টি কোয়ার্টার দেখেন পুনাওয়ালা ফিনকর্পের 60%, 70%, 80% করে এরা লোন বুক গ্রোথ করে যাচ্ছে। আর সবথেকে যদি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ডিসবার্সমেন্ট গ্রোথ। এদের যদি আপনি পুনাওয়ালা ফিনকর্পের ডিসবার্সমেন্ট গ্রোথ দেখেন, 60%, 70%, 80% করে এরা ডিসবার্সমেন্ট গ্রোথ করে যাচ্ছে, মানে নিউ লোন বুক গ্রোথ, কোনো কোনো কোয়ার্টারে 100% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, মানে ব্যাপক। মানে এই কোম্পানির সব থেকে যদি এনবিএফসি সেক্টরে কোনো কোম্পানি টার্ন অ্যারাউন্ড করে থাকে লাস্ট 1 বছরে, সেটা হচ্ছে পুনাওয়ালা ফিনকর্প। 100%, 80% করে ডিসবার্সমেন্ট গ্রোথ করছে, নিউ লোন বুক গ্রোথ। তারপরে ধরুন কোম্পানি গ্রস এনপিএ, নেট এনপিএ, অ্যাসেট কোয়ালিটি, ক্রেডিট কস্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কোম্পানি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। এদের যে গাইডেন্স, এদের দেখুন FY25 এর মোটামুটি এদের 35,000 কোটি টাকার মতো লোন বুক ছিল। কোম্পানি কি বলেছে, নেক্সট 5 ইয়ার্সে FY25 এদের মোটামুটি 35 থেকে 36,000 কোটি টাকা লোন বুক ছিল। কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট 5 ইয়ার্স, মানে 2030 মধ্যে এদের মোটামুটি 2 লক্ষ কোটি টাকা লোন বুক হয়ে যাবে। মানে তার মানে কি 5 বছরে প্রায় 5 to 6x লোন বুক গ্রোথ করবে। তার মানে কি মোটামুটি 40% লোন বুক গ্রোথ, এবং 35 থেকে 40% লোন বুক গ্রোথ করতে পুনাওয়ালা ফিনকর্পের এই FY25 থেকে FY30 এই 5 বছর কিন্তু খুব একটা প্রবলেম হবে না, অ্যাকর্ডিং টু কোম্পানির গাইডেন্স। FY25 এদের লোন বুক হচ্ছে 35,000 কোটি টাকা, কোম্পানির গাইডেন্স নেক্সট 5 ইয়ার্স এদের 2 লক্ষ কোটি টাকা লোন বুক হয়ে যাবে। আর কোম্পানি যেভাবে গাইডেন্স দিয়েছে, কোম্পানি কিন্তু সেইভাবে বা তার থেকে বেটার রেজাল্ট করছে কোম্পানি। এখনো পর্যন্ত দেখেন 3টে কোয়ার্টারে FY25 এদের লোন বুক ছিল মোটামুটি 35,000 কোটি টাকার, এখন কোম্পানির লোন বুক অলরেডি হয়ে গেছে 55,000 কোটি টাকা, এখনো কিন্তু একটি কোয়ার্টার বাকি আছে। তার মানে পুরো FY26 এর কোম্পানি মিনিমাম 60,000 পুরো লোন বুক করে ফেলাবে। FY25 কথা ছিল 35,000, যদি FY26 এ 60,000 পুরো লোন বুক হয়, তাহলে মোটামুটি 75 থেকে 80% লোন বুক গ্রোথ হচ্ছে। কোম্পানির গাইডেন্স কি আছে, নেক্সট 4 থেকে 5 বছর মিনিমাম 35 থেকে 40% এরা কিন্তু লোন বুক গ্রোথ করবে। আর কোম্পানি কিন্তু গোল্ড লোনও দুর্দান্ত গ্রোথ করছে, কারণ কিন্তু কোম্পানির কোর ফোকাস হচ্ছে গোল্ড লোন। গোল্ড লোনও কিন্তু পুনাওয়ালা ফিনকর্প দুর্দান্ত গ্রোথ করছে। FY25 কোম্পানির প্যাট নেগেটিভ ছিল,
-98 crore। এই বছর এদের অলরেডি মোটামুটি 300 কোটি টাকা প্যাট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানি গ্রোথ আর কোম্পানি কিভাবে টার্ন আউট করছে। প্রত্যেকটা গ্রস এনপিভি দেখেন ইয়ার অন ইয়ার, নেট এনপি ইয়ার অন ইয়ার দেখুন, ক্রেডিট কস্ট সবকিছু কমে গেছে। তো এই কোম্পানিটা খুব ভালো করে ট্র্যাক করুন। পুনাওয়ালা ফিনকর আমি মনে করি পুরো এনবিএফসি সেক্টরের সব থেকে টার্ন অ্যারাউন্ড স্টক। আর কোম্পানি যেভাবে গ্রোথ করছে 60%, 70%, 80% লোন বুক গ্রোথ করছে, এই কোম্পানি থেকে কিন্তু ইনভেস্টারদেরকে হিউজ পয়সা কামিয়ে দিতে পারে। পুনাওয়ালা ফিনকর যে গাইডেন্স দিয়েছে যে 5 বছরে এরা 5 থেকে 6x লোন বুক গ্রোথ করবে, তার মানে কি পুনাওয়ালা ফিনকরের মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। শুধু গাইডেন্স না, কিন্তু গাইডেন্স যেরকম দিয়েছে তার থেকে বেটার পারফর্ম করে যাচ্ছে। এই স্টকটা কিন্তু খুব ভালো করে নজরে রাখুন, পুনাওয়ালা ফিনকর। নেক্সট স্টক হচ্ছে পিরামল ফিনান্স। পিরামল ফিনান্স একটা দুর্দান্ত টার্ন অ্যারাউন্ড স্টক। পিরামল ফিনান্স আগে কি করতো, আগে এরা কর্পোরেটদের লোন দিত, মানে যারা বড় বড় রিয়েল এস্টেট ডেভেলপার, বড় বড় প্রমোটার, যারা বড় বড় বিল্ডিং, হাউজিং কমপ্লেক্স, বড় বড় অ্যাপার্টমেন্ট, মানে দেখে লোন দিত। মানে একটা লোন বুক করে 400 কোটি, 500 কোটি, 600 কোটি টাকা লোন বুক ছিল। এতে কি করতে 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 FY23, FY24 ফেজে এসে দেখেন এখানে কিন্তু কোম্পানি ফেসে গিয়েছিল। মানে এত বড় লোন বুক, যদি একটা কাস্টমার ডিফল্ট হয়ে যায়, যদি একটা কাস্টমার ডিফল্ট হয়ে গেলে কিন্তু এই কোম্পানি খতম। তাই হয়েছিল। এই একটা কোম্পানিকে 400 কোটি, 500 কোটি টাকা লোন দিত, মানে হোলসেল লোন। দু একটা কাস্টমার কি হয়েছিল, এদের ডিফল্ট হয়ে গেছিল, যার ফলে পুনাওয়ালা ফিনকর্প মানে 5,000, 6,000, 10,000 কোটি টাকা লসে চলে গেছিল কোম্পানি, এই লোনের কিস্তিগুলো ডিউ পড়াতে, মানে কাস্টমার ডিফল্ট হওয়াতে। পুনাওয়ালা ফিনকর্প একদম শেষ হয়ে গেছিল, একদম পুরো লস মেকিং। যে কোম্পানি 4,000, 5,000 কোটি টাকা বছরে প্রফিট করতো, সেখানে 10-12,000 কোটি টাকা কোম্পানি লসে চলে গেছে। তারপর থেকে কিন্তু কোম্পানি দেখুন পুরো পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিয়ে পুরো পিরামল ফিনান্স পুরো ধীরে ধীরে কামব্যাক করলো। এটা কি করলো, এই যে হোলসেল লোন যেটা দিত না, বড় বড় রিয়েল এস্টেট ডেভেলপারকে যে লোন দিত, যা 400 কোটি, 500 কোটি, 600 কোটি টাকা লোন, এই লোন বুকটা, মানে এই লেগাসি লোন বুকটাকে এরা ধীরে 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 পুরো কমিয়ে দিল। তারপরে কি শুরু করলো, এরা রিটেল লোন বুক শুরু করলো। লোন এগেন্সট প্রপার্টি, এমএসএমই লোন, পার্সোনাল লোন, হাউজিং লোন, গোল্ড লোন, রিটেল লোন শুরু করাতে পুরো পিরামল ফিনান্সের মধ্যে বিজনেস চেঞ্জ হয়ে গেল। মানে হোলসেল লোন থেকে এরা চলে আসলো রিটেল লোনে। হোলসেল লোন কি কোম্পানিকে ডুবিয়ে দিয়েছিল, রিটেল লোন করার পর লাস্ট 4 বছরে দেখুন এই যে রিটেল লোন বুকটা এই 4 বছরে 40% বেশি গ্রোথ করে যাচ্ছে, যারা আমাদের মতো রিটেল কাস্টমারকে লোন দিচ্ছে এখন। রিটেল লোন বুকটা চালু করার পরে রিটেল লোন বুকটা কিন্তু কোম্পানির 40 থেকে 45% গ্রোথ করে যাচ্ছে। আপনি যদি নেক্সট 4 বছরে দেখেন, পিরামল ফিনান্স পুরো কিন্তু লেগাসি লোন বুকটাকে কমিয়ে দিয়েছে, দিয়ে কি বাড়াচ্ছে, এরা রিটেল লোন বুক বাড়াচ্ছে। মানে লাস্ট 4 বছরে যদি দেখেন এদের যে রিটেল লোন বুক যেটা রয়েছে, মোটামুটি 22,000 কোটি টাকাতে 91,000 crore হয়ে গেছে। যেটা লেগাসি লোন বুক ছিল সেটা মোটামুটি 43,000 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা চলে এসেছে। তার মানে কোম্পানি লেগাসি লোন বুকটাকে একদম কমিয়ে দিচ্ছে আর রিটেল লোন বুকটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কোম্পানি কিন্তু পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে। লোন বুক গ্রোথ বলুন, প্যাড গ্রোথ বলুন, মানে কোম্পানির দুর্দান্ত গতিতে এগোচ্ছে। প্লাস কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপিএ, নেট এনপিএ একদম সুপার জায়গায় চলে এসেছে। আর কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল FY26 এ, গাইডেন্স থেকে কিন্তু কোম্পানি প্রতিটা ডিপার্টমেন্টে ভালো করেছে। যা যা গাইডেন্স ছিল কোম্পানির, সেই গাইডেন্স থেকে কিন্তু কোম্পানি বেটার রেজাল্ট করে গেছে। এদের কি গাইডেন্স ছিল, যে পুরো FY26 এদের যে গ্রোথ লোন বুক যেটা এখন হচ্ছে রিটেল লোন বুক 30% করে গ্রোথ করবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন FY26 Q3 পর্যন্ত 34% করে গ্রোথ করেছে। লেগাসি লোন বুকটাকে কি বলেছিল, এরা কমিয়ে কমিয়ে পুরো একদম 3,000 কোটি টাকা নিয়ে আসবে, 3 থেকে 3,500 কোটি টাকা। এখন দেখুন কমাতে কমাতে 5,000 কোটি টাকাতে নিয়ে এসছে। মানে আমার যেভাবে গাইডেন্স ছিল ঠিক সেভাবে চলছে। আর প্যাট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাট। FY25 কোম্পানির প্যাট ছিল মোটামুটি 485 কোটি টাকা। FY25 কোম্পানির প্যাট ছিল 485 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল, FY26 আমরা 1300 কোটি টাকা প্যাট করবো, মানে 1300 থেকে 1500 কোটি টাকা প্যাট। প্রায় 3x প্যাট গ্রোথের গাইডেন্স ছিল FY25 থেকে FY26। এবার যদি দেখেন FY26 এর Q1, Q2, Q3 মিলিয়ে কোম্পানি অলরেডি 1,000 কোটি টাকা প্যাট করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি 1400 থেকে 1500 কোটি টাকা প্যাট FY26 এ করে নেবে। যদি FY26 এ 1400 থেকে 1500 কোটি টাকা প্যাট করে, বুঝতে পারছেন, মানে FY25 থেকে FY26 প্রায় 3x প্যাট গ্রোথ হচ্ছে। আর কোম্পানি যদি আপনি প্রাইস টু বুক দেখেন মাত্র 1.4 প্রাইস টু বুকে একটা 3x প্যাট গ্রোথ ইঞ্জিন।
আর কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে যে নেক্সট 3 to 4 ইয়ার্স 25 থেকে 30% লোন বুক গ্রোথ করতে তাদের খুব একটা সমস্যা হবে না, সঙ্গে এরা অপারেটিং লেভারেজে পাবে। কোম্পানির এখন লোন বুক কত? কোম্পানির এখন লোন বুক মোটামুটি 97,000 কোটি টাকার মতো। কোম্পানি গাইডেন্স কে দিয়েছে FY28 এর মার্চের মধ্যে মিনিমাম লোন বুক হবে 1.5 লক্ষ কোটি টাকা, মানে মোটামুটি 25% গ্রোথ ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন। সাথে কি পাচ্ছেন? অপারেটিং লেভারেজ। আর কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু টপ জায়গায় রয়েছে। আর সেরা 2 থেকে 3টে কোম্পানির মধ্যে এখন পিরামল ফাইন্যান্স, গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট, অ্যাসেট কোয়ালিটি, এভরিথিং। এই কোম্পানিটাকে নজরে রাখুন, এটা কিন্তু দুর্দান্ত। আমাদের প্রাইস টু বুক কত? মাত্র 1.4। নেক্সট আমি যে স্টকটির কথা বলবো সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স সেক্টর আর মুথুট মাইক্রো ফাইন্যান্স। মুথুট মাইক্রো ফাইন্যান্স দেখুন গত বছর প্রত্যেকটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি স্ট্রাগল করেছে, মুথুটও কিন্তু স্ট্রাগল করেছিল। FY25 থেকে এদের লোন বুক মোটামুটি সিমিলার জায়গা ছিল, কোনো গ্রোথই হয়নি, প্লাস প্যাটার্ন কিন্তু নেগেটিভ ছিল। কিন্তু এখন যেভাবে মুথুট ফাইন্যান্স কামব্যাক করছে, এদের যদি কোয়ার্টার টু কোয়ার্টার দেখেন, Q2 Q3 ডিসবার্সমেন্ট গ্রোথ মোটামুটি 27%। মানে এখন এরা ডিসবার্সমেন্ট গ্রোথ কিভাবে স্পিডে বাড়াচ্ছে এরা আর কি, যেখানে পুরো সব নেগেটিভ ছিল, গত বছর সব নেগেটিভ ছিল, ডিসবার্সমেন্ট গ্রোথ নেগেটিভ, লোন বুক গ্রোথ নেগেটিভ, প্যাট নেগেটিভ। এই কোম্পানি কিন্তু Q1 FY26 থেকে ধীরে ধীরে কামব্যাক করা শুরু করছে। Q3 দেশে দেখুন কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ প্রায় 27 থেকে 28%। আর কোম্পানির যা অবস্থা হয়েছিল FY25 ক্রেডিট কস্ট বেড়ে গিয়েছিল, গ্রস এনপিএ অনেক বেড়ে গিয়েছিল, নেট এনপিএ অনেক বেড়ে গিয়েছিল। এখন কিন্তু কোম্পানি দেখুন ধীরে ধীরে প্রত্যেকটা প্যারামিটার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। যেখানে কোম্পানির গত বছর লোন বুক গ্রোথ নেগেটিভ ছিল, কোম্পানি এবছর দেখুন মোটামুটি কিন্তু FY25 এর লোন বুক ছিল 12,000 কোটি টাকা। কোম্পানি কি বলেছে এখন আমরা FY26 এ মোটামুটি 14,000 কোটি লোন বুক পার করে দেবো। মানে এই খারাপ সিচুয়েশন থেকে কামব্যাক করে কোম্পানি মোটামুটি FY26 এ 14 থেকে 15% লোন বুক গ্রোথ করে নেবে। আর কোম্পানি গাইডেন্স কি দিচ্ছে নেক্সট ইয়ার 20% এর বেশি লোন বুক গ্রোথ করবে। মানে বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু এভরি কোয়ার্টারে গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানি Q3 তেও কি বলেছে, Q4 এ এর থেকেও বেটার গ্রোথ করবে। অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, ক্রেডিট কস্ট বেটার হচ্ছে, লোন বুক গ্রোথ কিন্তু কোম্পানি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। মাইক্রো ফিন্যান্স সেক্টরে দেখেন যত কোম্পানি আছে তার মধ্যে আমার বেস্ট জায়গা রয়েছে মুথুট ফিন্যান্স। কারণ তার কারণটা কি, মুথুট ফিন্যান্স যদি আপনি প্রাইস টু বুক দেখেন 1.2 এ কোম্পানি কি গাইড দিচ্ছে নেক্সট ইয়ার আমরা 20% এর বেশি লোন বুক গ্রোথ করবো। আর প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু মুথুট মাইক্রো ফিন্যান্স দুর্দান্ত কাজ করছে, গ্রস এনপিএ, নেট এনপিএ, ক্রেডিট কস্ট। তার মানে মুথুট মাইক্রো ফিন্যান্স কিন্তু একটা মাইক্রো ফিন্যান্স সেক্টরে দুর্দান্ত ডিল হতে পারে। প্রাইস টু বুক 1.2, কোম্পানি প্রত্যেকটা প্যারামিটার দেখুন দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। যেখানে Q1 এ দেখুন এদের মোটামুটি Q2 পর্যন্ত এদের স্টেজ চলে এসছে মাইক্রো ফাইন্যান্সে, কারণ এদের -15%, -20%, -30% এদের ডিসবার্সমেন্ট গ্রোথ ডিগ্রোথ হচ্ছিল। সেখানে কিন্তু Q3 তে আমরা আগেই বলেছি Q3 কোম্পানি কিন্তু আগের কোয়ার্টারও বলেছিল যে Q3 থেকে আমাদের অ্যাকচুয়ালি লোন বুক গ্রোথ শুরু হবে, যেরকম বলেছিল তার থেকে বেটার করেছে। যদি Q3 তে দেখেন Q2 Q3 কম্পেয়ার করেন কোয়ার্টার টু কোয়ার্টার, মোটামুটি 27% আর ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে। কোম্পানি গাইডেন্স দিচ্ছে FY26 এ আমরা মোটামুটি 20% এর বেশি লোন বুক গ্রোথ করবো। কারণ কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টরে মুথুট মাইক্রো ফিন্যান্স খুব ভালো করে ট্যাগ করবে, মুথুটের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। এগুলো মোটামুটি NBFC স্টক। এরপরে আমি যে সেক্টরটা নিয়ে আলোচনা করবো কেবল সেক্টর। কেবল সেক্টর আগেও বলছি ভিমার্ক ইন্ডিয়া, দুর্দান্ত কোম্পানি। কেবল সেক্টরের মধ্যে সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে ভিমার্ক ইন্ডিয়া, কারণ ওদের বিজনেস মডেলে পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এটা প্রিমিয়াম কেবল বানায়, হাই পাওয়ারের কেবল বানায় এরা, যে কেবলগুলো প্রচুর ইলেকট্রিক কনজিউম করতে পারে। যদি ভিমার্কের বিজনেস দেখেন মোটামুটি FY24 থেকে যদি আপনি FY26 দেখেন, সেল মোটামুটি ডাবলেরও বেশি 2 বছরে। FY24 টোটাল সেল ছিল কত? 560 কোটি টাকা। FY26 এদের মোটামুটি কোম্পানি বছরে দুবার রেজাল্ট আছে, H1 H2। H1 এরা অলরেডি 700 কোটি টাকা সেল করে নিয়েছে। কোম্পানির গাইডেন্স রয়েছে মোটামুটি এরা FY26 এ 1400 কোটি টাকা সেল করে নেবে। আর FY25 এ কোম্পানির টোটাল সেল কত ছিল? মোটামুটি 900 কোটি টাকার মতো। FY25 এ কোম্পানির টোটাল সেল ছিল 900 কোটি টাকা। যদি FY26 এ কোম্পানি 1400 কোটি টাকা সেল করে, তাহলে মোটামুটি 50% বেশি আপনি পাচ্ছেন সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্যাট যদি দেখেন FY25 এ টোটাল পাচ্ছিল 36 crore, আর FY26 এর H1 36 করে প্যাট করে নিয়েছে। পুরো ফিনান্সিয়াল ইয়ারে ওরা মোটামুটি 70 কোটি টাকা মিনিমাম প্যাট করে নেবে।
যদি FY26 কোম্পানি 70 কোটি টাকা প্যাট করে, কোম্পানি মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1600 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং ফি কত হবে? 1600 ডিভাইডেড বাই 70, 22 থেকে 23, 22, 21, 23 এই রেঞ্জের ফরওয়ার্ডিং ফিতে আপনি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্যাট গ্রোথ ইঞ্জিন প্রায় ডাবল। FY25 প্যাট ছিল 36 crore, যদি FY26 এ 70 crore প্যাট করে, মোটামুটি 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, 50% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, মানে 22 থেকে 23 ফরওয়ার্ড পে। তার কোম্পানির গাইডেন্স কি রয়েছে? নেক্সট 2 to 3 ইয়ার্স ওরা 40 থেকে 50% সেলস গ্রোথ করবে। আর কোম্পানি যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির গাইডেন্স দেখেন, FY25 এ টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল মোটামুটি 1.7 লাখ কিলোমিটারের মতো কেবল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। গাইডেন্স কি দিয়েছে কোম্পানি? নেক্সট 3 ইয়ার্স এতে হয়ে যাবে 7 লাখ কিলোমিটার, মানে 1.7 লাখ কিলোমিটার থেকে এটা হয়ে যাবে 7 লাখ কিলোমিটার, মানে প্রায় 4x ভলিউম গ্রোথ ইন নেক্সট 3 ইয়ার্স। মানে নেক্সট 3 ইয়ার্সে কোম্পানি কিন্তু 40% 50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। মানে কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোথ স্টক। এরপরে রয়েছে পলিক্যাপ, কিন্তু নাম্বার 1 কিন্তু হাই গ্রোথ ইঞ্জিন হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। এই স্টকটা কিন্তু ট্র্যাক করুন। ভিমার্কের মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে, মানে 22 থেকে 23 ফরওয়ার্ড পেতে একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ, ভিমার্ক ইন্ডিয়া। নেক্সট আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, স্টিল টিউবস অ্যান্ড পাইপসের কোম্পানি সম্ভব স্টিল। মানে স্টিল টিউবস পাইপের যত কোম্পানি আছে, সম্ভব স্টিলের ধারে কাছে কোনো কোম্পানি নেই। বাকি সব কোম্পানি যেমন সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে, 8%, 10%, 12% গ্রোথ করছে। যদি সম্ভবকে দেখেন তাহলে মোটামুটি এদের সেলস গ্রোথ কিন্তু 50%, 60% করে লাস্ট 4টে, 5টে, 6টে কোয়ার্টার থেকে নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। তার কারণ কি, এরা প্রিমিয়াম প্রোডাক্ট বানায়। যদি সম্ভব ছিল ডিটেলস ভিডিও বানানো আছে দেখে নেবেন, এদের সব প্রিমিয়াম প্রোডাক্টের দিকে ঝোঁক বেশি। সম্ভব ছিল কিন্তু লাস্ট 4টে, 5টে কোয়ার্টার থেকে স্টিলের টিউবস পাইপ সেকশনে 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি এদের FY25 দেখেন, FY25 এ কোম্পানি টোটাল সেল ছিল মোটামুটি 1500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? এরা 50% করে FY26 এ সেলস গ্রোথ করবে। যদি FY26 এর 3টে কোয়ার্টার দেখেন, Q1, Q2, Q3 মিলে মোটামুটি এরা 1750 কোটি টাকা সেল করে নিয়েছে। FY25 সেল কত ছিল? 1500 কোটি টাকা। তাহলে পুরো FY26 এ কোম্পানি মোটামুটি 2300 কোটি টাকা সেল করে নেবে। 2250 থেকে 2300 কোটি টাকা সেল করে নেবে। এবার FY25 এ 1500 কোটি টাকা সেল করে কোম্পানির প্যাট ছিল মোটামুটি 58 crore। এই বছর দেখুন 3টে কোয়ার্টারে মোটামুটি 1730 কোটি টাকা সেল করে প্যাট হয়ে গেছে 87 crore। মোটামুটি 5% হচ্ছে এদের প্যাট মার্জিন। এবার যদি FY26 এ 2300 কোটি টাকা সেল করে, তাহলে যদি 5% প্যাট মার্জিন হয়, মোটামুটি 115 থেকে 120 কোটি টাকা কিন্তু কোম্পানি ইজিলি প্যাট করে নেবে, কেন অলরেডি এরা 87 crore প্যাট করে নিয়েছে। এবার যদি সম্ভব স্টিল 120 কোটি টাকা প্যাট করে নেয়, পুরো FY26 এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 2800 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং ফি কত হবে? 2800 ডিভাইডেড বাই 100 কোটি, 23 ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন মোটামুটি একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন আর প্যাট গ্রোথ ইঞ্জিন ডাবলেরও বেশি। যদি FY25 এ 58 কোটি টাকা প্যাট করেছে, যদি FY26 এ 100 কোটি টাকা প্যাট করে, তার মানে কি মোর দ্যান 100% প্যাট গ্রোথ ইঞ্জিন আর সেলস গ্রোথ ইঞ্জিন মোটামুটি 50%। ফরওয়ার্ডিং পি কত? 22 থেকে 23। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল, মানে 22 থেকে 23 পিতে 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্যাট গ্রোথ ইঞ্জিন, সম্ভব স্টিল। এরপর যে স্টকটি নিয়ে কথা বলা হচ্ছে ফিনটেক সেক্টরে, দুটো কোম্পানি রয়েছে, জ্যাগেল প্রিপেড, হচ্ছে ইমারেল ফিনান্স, ফিনটেক কোম্পানি। জ্যাগেল প্রিপেডের বিজনেস মডেল পুরো ডিটেলস ভিডিও বানানোই আছে। এরা কি করে, বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে এদের এক্সপেন্সটাকে ম্যানেজ করে। কোম্পানির প্রচুর এক্সপেন্স থাকে না, স্টাফদের রিওয়ার্ড, রিকগনিশন, স্টাফদের রিএম্বার্স বিলগুলো যত থাকে, রিএম্বার্সমেন্ট বিল, টিএ বিল, অনেক কিছু থাকে, মেডিকেল বিল, এদের ভেন্ডারদের পেমেন্ট থাকে, বড় বড় কোম্পানি যারা যারা বড় বড় কোম্পানিদের সাপ্লায়ার থাকে, ডিস্ট্রিবিউটার থাকে, র মেটেরিয়াল যারা সাপ্লাই করে, যারা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেয়, তাদের পেমেন্ট করতে হয়। এই যে কোম্পানির পুরো এক্সপেন্সটাকে ম্যানেজ করা হচ্ছে পুরো অনলাইন অ্যাপের মাধ্যমে। জ্যাগেলের প্ল্যাটফর্ম কোম্পানি যদি সাবস্ক্রাইব করে নেয়, তাহলে সেসব কোম্পানি কি জ্যাগেলের মাধ্যমে পুরো পেমেন্টটাকে অনলাইনে করতে পারে, একদম সিম্পল করে দেয় পুরো এক্সপেন্স। একটা কর্পোরেটসের পুরো এক্সপেন্স সিস্টেমটাকে জ্যাগেল একদম সিম্পল করে। এই যে জ্যাগেলের মেন বিজনেস মডেল আর কি। যদি জ্যাগেলের গ্রোথ দেখেন, জ্যাগেল কিন্তু আইপিও আসার পর থেকে 30%, 35%, 40% করে লাগাতার গ্রোথ করে যাচ্ছে। FY24 এ
জ্যাগেলের টোটাল সেল কত ছিল? মোটামুটি 770 কোটি টাকার মতো। আর আজকে FY26 এ দেখুন এদের 3টে কোয়ার্টার মিলিয়ে অলরেডি এদের সেল মোটামুটি 1300 কোটি টাকার মতো হয়ে গেছে। মানে প্রায় দেখুন ডাবলের মতো সেলস হয়েছে, এখন 2 বছর হয়নি কিন্তু কোম্পানি। যদি জ্যাগেলের ডিলটা আপনি দেখেন, FY25 এর জ্যাগেলের টোটাল সেল ছিল মোটামুটি 1300 কোটি টাকা। কোম্পানি প্রথমে গাইডেন্স কি দিয়েছিল যে FY26 এরা 35 থেকে 40% সেলস গ্রোথ করবে। এখন কোম্পানি কি বলছে? এরা 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। তার মানে কোম্পানি সেলস গ্রোথের গাইডেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। কেন বাড়িয়ে দিচ্ছে? লাস্ট 2 বছরে জ্যাগেল তো নিজেদের প্ল্যাটফর্মটাকে দুর্দান্ত করে নিয়েছে, প্লাস প্রচুর ছোট ছোট কোম্পানিগুলো কিনে নিয়েছে, মানে অ্যাকুইজিশন করে নিয়েছে। যেমন ডাইস এন্টারপ্রাইজ, রিও মানি কোম্পানি, রিও মানি বলে একটা কোম্পানি, রিনেচ এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি, এরকম অনেক রয়েছে। মোবাইল ওয়ার বলে একটা কোম্পানি। যত ছোট ছোট ফিনটেক কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোকে এরা কিন্তু অ্যাকুইজিশন করে নিয়েছে। এরপরে কিন্তু এদের ক্যাপাসিটি বেড়ে গিয়েছে, প্ল্যাটফর্ম বড় হয়ে গেছে, এখন প্রচুর কর্পোরেটকে অনবোর্ড করতে পারছে। যার ফলে যেখানে যে গাইডেন্স ছিল গ্রোথ গাইডেন্স, আমার 35 থেকে 40% গ্রোথ করবো, সেটা কোম্পানি বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে 40 থেকে 45 করে দিয়েছে। বুঝে গেল, জ্যাগেলের কিন্তু বিজনেস একদম দুর্দান্ত গতিতে এগোচ্ছে। কোম্পানি যে কনকল যে গাইডেন্স দিয়েছে, নেক্সট 2 থেকে 3 বছরে কিন্তু ইজিলি 35%, 40% সেলস গ্রোথ করতে এদের খুব একটা অসুবিধা হবে না। সঙ্গে এরা অপারেটিং লেভারেজও পাবে। এটা কিন্তু এআই কেও দুর্দান্ত ভাবে ইউজ করছে। এআই আসার পরে কিন্তু জ্যাগেলের খুব সুবিধা হয়ে গেছে। এদের কাজগুলো আরো, এরা যে প্রজেক্টগুলো, যে ফিচার্স গুলো নিয়ে আসছে এদের অ্যাপে, খুব তাড়াতাড়ি করতে পারছে। যদি জ্যাগেলের ডিলটা দেখেন, FY25 এর টোটাল সেল ছিল 1300 কোটি টাকা। মানে গাইডেন্স কে দিয়েছে যে পুরো FY26 এর 40 থেকে 45% সেলস গ্রোথ করবে। এই 3টে কোয়ার্টার অলরেডি দেখেন Q1, Q2, Q3 মিলিয়ে এরা মোটামুটি 1300 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি FY26 এ 1800 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির প্যাট কত? FY25 এর প্যাট ছিল মোটামুটি 87 ক্রোর। কোম্পানি অলরেডি 1300 কোটি টাকা সেল করে মোটামুটি 95 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে কোম্পানির প্যাট মার্জিন যেমন 7 থেকে 8%। যদি কোম্পানি 1800 কোটি টাকা সেল করে, তাদের টোটাল প্যাট কত হবে? মোটামুটি 135 থেকে 140 কোটি টাকা। আমি যদি 140 কোটি টাকা প্যাট ধরি জ্যাগেলের, পুরো FY26 এ জ্যাগেলের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 3600 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 3600 ডিভাইডেড বাই 130, ওই 26 থেকে 27। 26 থেকে 27 ফরওয়ার্ড পিতে আপনি মোটামুটি একটা 40% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর যদি প্যাট গ্রোথ হিসাব করেন, FY25 এ প্যাট ছিল 87 ক্রোর, আর যদি FY26 এ 140 কোটি টাকা প্যাট হয়, তো মোটামুটি 60% প্যাট গ্রোথ ইঞ্জিন, 40% সেলস গ্রোথ ইঞ্জিন, 26 থেকে 27 ফরওয়ার্ডিং পি। জ্যাগেল সঙ্গে দুর্দান্ত বিজনেস মডেল, মানে নেক্সট 2 বছর 3 বছর গ্রোথ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম বিজনেস, না, এদের ক্যাপেক্স করতে লাগে না বেশি। এদের তো প্ল্যাটফর্ম রেডি আছে, যত কর্পোরেটকে অনবোর্ড করতে পারবে তত এদের প্যাট বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে ইমারেল ফিনান্স। এটা একটা ফিনটেক কোম্পানি। এরা বেসিক্যালি কি করে? ইমারেল ফিনান্স বেসিক্যালি একটা এগ্রিগেটর বলতে পারে, লোন এগ্রিগেটর। মানে এর অন্যান্য যত প্রচুর HDFC ব্যাংক, ইয়েস ব্যাংক, ফেডারেল ব্যাংক, এই ধরনের ফিনান্সিয়াল কোম্পানি, বড় বড় ব্যাংকেরও এরা মানে লোন সোর্সিং এর কাজ করে, লোন ডিস্ট্রিবিউশনের কাজ করে। এদের নিজস্ব লোন বুক কম আছে, এদের মেন বিজনেস কিন্তু এটাই। অন্যান্য ব্যাংক, NBFCর হয়ে লোন ডিস্ট্রিবিউশনের কাজ। এছাড়া এদের নিজস্ব কিছু লোন বুক রয়েছে। তারপরে হচ্ছে এদের এখন যে মেন ফোকাস EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস, মানে বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে সেসব কর্পোরেট এমপ্লয়ীদেরকে অ্যাডভান্স স্যালারি লোন দেওয়া। ঠিক আছে। যদি ইমারেলের ডিলটা দেখেন, এদের FY24 এ টোটাল প্যাট ছিল কত? 4 কোটি টাকা। কোম্পানি কি বলেছিল? আমরা নেক্সট 3 ইয়ার্স মানে FY27 এর মধ্যে মিনিমাম 8 থেকে 10x গ্রোথ করবো। 3 বছরে 8 থেকে 10x প্যাট গ্রোথ করবো। মানে যদি FY24 এ 4 কোটি টাকা প্যাট হয়, তাহলে FY27 এ কত হবে? মিনিমাম 32 crore প্যাট FY27 এ। এবার কোম্পানির FY24 এ প্যাট ছিল কত? 4 কোটি। FY25 এ প্যাট হয়েছে কত? 9 কোটি, ডাবলেরও বেশি। যদি FY26 দেখেন, যে 3টে কোয়ার্টার মিলে মোটামুটি 11 কোটি টাকার মতো প্যাট করে নিয়েছে। মানে পুরো FY26 এ কোম্পানি মোটামুটি 16 কোটি টাকার মতো প্যাট করে নিতে পারে। যদি FY26 এ কোম্পানি 16 কোটি টাকা প্যাট করে, কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 220 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ড পি কত হবে? 200 কোটি ডিভাইডেড বাই 16, ওই 13 থেকে 14 ফরওয়ার্ড পিতে আপনি কি পাচ্ছেন? মোটামুটি কিন্তু 80 থেকে 90% একটা আপনি প্যাট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এটা কিন্তু ইমারেল ফিনান্স কিন্তু একটা দুর্দান্ত ডিল। বুঝে গেল? আর নেক্সট যেটা ডিলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে
ভিটু নেক্সট স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিটু রিটেল। আপনি পুরো ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টর দেখেন, পুরো ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টরে ভিটু রিটেলের ধারে কাছে কোনো কোম্পানি নেই। ট্রেন্ড, ডিমার্ট, বিশাল মেগামার্ট, ভিমার্ট, স্টাইল বাজার, যদি প্রত্যেকের এভারেজ সেলস গ্রোথ দেখেন 15 থেকে 20%, এভারেজ এই সব কারো 20%, কারো 10%, কারো 12%, এভারেজ সেলস গ্রোথ লাস্ট 2 বছর এইসব কোম্পানির মোটামুটি 18 থেকে 20%। কিন্তু আপনি যদি ভিটু রিটেলকে দেখেন লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টার 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে এবং লাগাতার স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। মানে স্টোর এক্সপেনশনে ভিটু রিটেলের ধারে কাছে কেউ নেই। আর রিটেল কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোর এক্সপেনশন। যে যত স্টোর এক্সপেনশন করবে অটোমেটিক তার মধ্যে গ্রোথ বেশি হবে। আর একটা কোম্পানি স্টোর কখন বেশি করে এক্সপেনশন করবে? যখন তার প্রোডাক্টের ডিমান্ড আসবে। ভিটু রিটেলের FY 24 টোটাল স্টোর ছিল 117টা, FY 25 কত স্টোর হয়ে গেল? 189টা, প্রায় 70% স্টোর এক্সপেনশন। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY 26 আমরা 100 মতো স্টোর ওপেন করবো। এখন কোম্পানির গাইডেন্স বাড়িয়ে বলছে যে FY 26 আমরা মোটামুটি 130টা স্টোর ওপেন করবো। মানে FY 26 এদের টোটাল স্টোর মোটামুটি 320টা হয়ে যাবে, অলরেডি 300 হয়ে গেছে। এবার কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে? FY 27 আমরা আরো 150 স্টোর ওপেন করবো। যদি FY 26 এ 320টা স্টোর হয়, যদি FY 27 150 স্টোর হয়, মোটামুটি 470টা। তার মানে FY 27 মোটামুটি 500 কাছাকাছি স্টোর হয়ে যাবে। তার মানে কোম্পানি শুধু স্টোর এক্সপানশন করছে মোটামুটি 50% এর মতো। এই জন্য কোম্পানি কি বলছে? কনকলার নেক্সট 2 থেকে 3 বছর 50% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধাই হবে না। কারণ স্টোর এক্সপানশনে মোটামুটি 45 থেকে 50%, প্লাস 7 থেকে 8% যদি এদের সেম স্টোর সেলস গ্রোথ হয়, যদি দুটিকে অ্যাড করেন, তাহলে অর্গানিক্যালি কিন্তু এরা ইজিলি নেক্সট 2 থেকে 3 বছর 50% করে সেলস গ্রোথ করে নেবে ভিটু রিটেল। যদি ভিটু রিটেলের ডিলটা দেখেন, FY 25 এ ভিটু রিটেলের টোটাল সেলস ছিল মোটামুটি 1800 কোটি টাকার মতো। কোম্পানি দেখুন 3টি কোয়ার্টার মিলে অলরেডি 2300 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে বোঝা যাচ্ছে পুরো FY 26 ওরা ইজিলি 3000 কোটি টাকা সেল করে নেবে। কোম্পানির FY 25 প্যাট কত ছিল? 72 crore। কোম্পানি দেখুন এবছরে 3টে কোয়ার্টার মিলিয়ে অলরেডি 144 কোটি টাকা প্যাট করে নিয়েছে। বোঝা যাচ্ছে কোম্পানির মোটামুটি পুরো FY 26 এ মিনিমাম 160 কোটি টাকা প্যাট, মানে 160 crore প্যাট করে নেবে। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 7000 কোটি টাকার মতো, 7200 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত আসছে? 7200 ডিভাইডেড বাই 160, 44 থেকে 45 ফরওয়ার্ড পি ভিটু রিটেলে। সেখানে আপনি কি পাচ্ছেন? 50% এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর প্যাট গ্রোথ ইঞ্জিন যদি হিসাব করেন FY 25, FY 26 ডাবলেরও বেশি, 100% প্যাট গ্রোথ, মোর দ্যান 50% সেলস গ্রোথ পাচ্ছেন 45 পেতে। সব থেকে বড় কথা হচ্ছে এই সেক্টরে কিন্তু বাকিদের মধ্যে কোনো গ্রোথ নেই। এরা ভিটু রিটেলের সব থেকে বড় প্লাস পয়েন্ট। বাকি কোম্পানি স্ট্রাগল করছে গ্রোথে, কিন্তু ভিটু রিটেল দেখুন ইজিলি 50% 60% গ্রোথ করে যাচ্ছে। তার মানে ভিটু রিটেলের মধ্যে কিন্তু হিউজ স্কোপ আছে। এই জন্য মার্কেট দেখুন এই কোম্পানিটাকে হাই পিও দিচ্ছে, মানে ভ্যালুয়েশন হাই দিচ্ছে। মানে এই কোম্পানি 40-45 ফরওয়ার্ড পিতে 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন, সঙ্গে দুর্দান্ত অপারেটিং লেভারেজ, এটার মধ্যে একটা হিউজ স্কোপ ভিটু রিটেল। তাহলে এই মোটামুটি আমি যতগুলো সেক্টর আলোচনা করে দিলাম। আরো প্রচুর স্টক রয়েছে, যেমন পেন্ট সেক্টর আপনি দেখতে পারেন, সিরকা পেন্ট। পেন্টের বাকি সেক্টরে কিন্তু বাকি স্টকের কোনো গ্রোথ নেই, কিন্তু সিরকা পেন্টকে দেখুন 25%, 30% করে প্রত্যেকটা কোয়ার্টারে গ্রোথ করে যাচ্ছে। সিরকা পেন্টকেও দেখতে পারেন, দুর্দান্ত অপরচুনিটি। তবে আপনি যদি ওয়াচ দেখেন, রিটেলিং ওয়াচ এবং টাইমেক্স, দুর্দান্ত কোম্পানি, এদের গাইডেন্স খুব ভালো রয়েছে। নেক্সট 2 to 3 ইয়ার্স এরা 30 থেকে 35% মিনিমাম সেলস গ্রোথ করতে পারবে। টাইমেক্স ধারে কাছে কিন্তু কোনো কোম্পানি ইথোস ছিল, ইথোস 20%, ইথোসের গাইডেন্স রয়েছে 20% এর মতো, টাইমেক্সের গাইডেন্স 30 থেকে 35%। এই দুটো কোম্পানি দেখতে পারেন, ওয়াচ রিটেলিং এর টাইমেক্স আর পেন্ট সেক্টরের সিরকা পেন্ট। এই মোটামুটি আমি যতগুলো সেক্টর ট্র্যাক করি, মোটামুটি 15 থেকে 16টা সেক্টরের মধ্যে এইসব কোম্পানিগুলোকে দেখতে পারেন। এদের মধ্যে প্রচুর স্কোপ রয়েছে, কোনো রিকমেন্ডেশন না, আমি জাস্ট বিজনেস স্টাডি করে বুঝিয়ে দিলাম এদের মধ্যে কিন্তু স্কোপ হিউজ রয়েছে। আরো এরকম আপনার কাছে প্রচুর অপরচুনিটি থাকতে পারে, স্টকগুলোকে ভালো করে ট্র্যাক করুন। সবসময় মনে রাখবেন, আপনাকে সবসময় সেক্টরের বেস্ট কোম্পানিতে থাকতে লাগবে ইনভেস্টে। এটা কিন্তু প্রত্যেকটা ইনভেস্টরের মাইন্ডসেট থাকা উচিত। নমস্কার।